সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে পড়ছি চন্দ্রলেখা সিনহা। বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ, নবম শ্রেণী, লেখক কালীপদ চৌধুরী, বাণী সংসদ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেড। সূচিপত্র। ব্যাকরণ অংশ, প্রথম অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তন 1 থেকে 39, দ্বিতীয় অধ্যায় শব্দ গঠন ও শব্দভাণ্ডার 40 থেকে 63, তৃতীয় অধ্যায় শব্দ পদ 64 থেকে 96, নির্মিত অংশ প্রবন্ধ রচনা 97 থেকে 115, ভাব সম্প্রসারণ 116 থেকে 119, ভাবার্থ লিখন 120 থেকে 123, সারাংশ লিখন 124 থেকে 127, গল্প লিখন 128 থেকে 132। ব্যাকরণ অংশ, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, পৃষ্ঠা 1। ক, ধ্বনি, বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা। বাকযন্ত্র, বন্ধুদের আড্ডা মানে হাজারো কথা, আর তাতেই শোভনের বিরক্তি। সে বলে, থামতো তোরা। অশেষ বলে, না না, থামবে কেন, ওদের কথা শুনছি আর ভাবছি এত কথার জন্ম কোত্থেকে। শোভন বলে, গলায় ও মুখে। ঠিকই, তবে শুধু গলা ও মুখ নয়, আরও কিছু। বলতে বলতে অশেষ ব্যাগ থেকে নতুন ব্যাকরণ বইখানা নিয়ে পাতা খুলে বলে, মানুষের ছবিখানা দেখ, ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র। শোভন ছোঁ মেরে অশেষের হাত থেকে বইখানা নিয়ে ছবির ওপর চোখ রেখে পড়তে থাকে। জিহ্বা, দন্ত, তালু, মূর্ধা, ওষ্ঠ, অধর, নাসিকা। অশেষ বলে, এগুলি আমাদের কথা তৈরি করে। কথা তৈরির বাকযন্ত্র। তো কথা তৈরির যন্ত্র, এখান থেকেই কথার উৎপত্তি। কথাকে বলা হয় বাক, কথা তৈরির যন্ত্র হয় বাকযন্ত্র। আর বাকযন্ত্র থেকে যে ধ্বনি বা আওয়াজ জন্মায় তা হলো বাকধ্বনি। বাকধ্বনি আলোচনার গোড়াতেই জেনে নেওয়া দরকার বাকযন্ত্র তার যন্ত্রাংশের কথা। প্রথমে আসি ফুসফুসের কথায়। ফুসফুস, বাকধ্বনির সৃষ্টিতে ফুসফুস সরাসরি কিছু করে না, তবে শ্বাসবায়ু ছাড়ে বলেই তো ওই বাতাস স্বরযন্ত্রের স্বর বা গলার আওয়াজ তৈরি করে। বাতাস মুখের ভিতর ও নাকের মধ্য দিয়ে বেরোনোর সময় টক্কর খেতে খেতে নানা আওয়াজ তোলে। সেজন্য ফুসফুসের ভূমিকা কম নয়। স্বরযন্ত্র, আমাদের কথা বলার সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা শ্বাসবায়ু শ্বাসনালী দিয়ে প্রথমে আসে স্বরযন্ত্রে। শ্বাসনালী হলো শ্বাসবায়ু যাওয়া আসার নালীপথ। স্বরযন্ত্র দেখতে অনেকটা গোল রিংয়ের মতো, ওর মধ্যে সমান্তরালভাবে দুটি পাতলা ঝিল্লি আছে। শ্বাসবায়ু বেরোনোর সময় এই দুটি ঝিল্লি প্রয়োজন মতো খুলে যায়, আবার বন্ধও হয়। এরই নাম স্বরতন্ত্রী বা স্বরপল্লব। এই দুটি নাড়া খেলে উৎপন্ন হয় কণ্ঠস্বর বা কণ্ঠধ্বনি। তালু, বাকযন্ত্রের দ্বিতীয় অংশ হলো তালু। তালুর দুটি ভাগ। 1, সামনের কঠিন তালু বা অগ্রতালু। 2, পিছনের কোমল তালু বা পশ্চাৎ তালু। পশ্চাৎ তালু মূর্ধা নামে পরিচিত। ধ্বনি উচ্চারণে পিছনের তালু প্রয়োজন মতো ওপরে ওঠে বা নিচে নামে। তাছাড়া জিহ্বা তালুর পিছনে বা সামনে থেকে নানা ধ্বনি উচ্চারণে সাহায্য করে। জিহ্বা, বাকযন্ত্রের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অংশ হল জিহ্বা। জিহ্বার 4টি ভাগ। 1, জিহ্বাগ্র। 2, জিহ্বা ফলক। 3, জিহ্বার সম্মুখ। 4, জিহ্বার পশ্চাৎ। স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনি উচ্চারণে জিহ্বার কাজ অনেক। পরে আমরা জিহ্বার কাজের বিশদ আলোচনা করব। পৃষ্ঠা 2। দন্ত, বাকযন্ত্রের আরেক অংশ হল দাঁত। ধ্বনি উচ্চারণে মুখগহ্বরের দুপাটি দাঁতের ভূমিকা থাকলেও ওপরের পাটির গুরুত্ব বেশি। জিভের ডগা ওপরের পাটির দাঁতে ঠেকিয়ে কিংবা দাঁতের গোড়ায় ঠেকিয়ে ধ্বনি উচ্চারণ করা হয়। জিভের ডগা দাঁতে ঠেকানোর ফলে উচ্চারিত ধ্বনি হলো দন্তধ্বনি, যেমন ত, থ, দ, ধ। আর দাঁতের গোড়ায় ঠেকানোর ফলে উচ্চারিত ধ্বনি হলো দন্তমূলীয় ধ্বনি, যেমন ন, র, ল, স। ওষ্ঠ, বাকযন্ত্রের আরেক অংশ হলো ওষ্ঠ। অবশ্য ওপরের ঠোঁট ওষ্ঠ, নিচের ঠোঁট অধর। স্বরধ্বনি ও প, ব, ম বাদে বাকি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি খোলা থাকে। প, ব, ম উচ্চারণের সময় ঠোঁট দুটি বন্ধ হয়। নাসিকা, বাকধ্বনি উচ্চারণে নাকেরও ভূমিকা আছে। শ্বাসবায়ু মুখবিহ্বরে ধাক্কা খেয়ে নাসিকা পথে নির্গত হওয়ার সময় ঘর্ষণজনিত অনুনাসিকতার সৃষ্টি হয়। এই সৃষ্ট ধ্বনি নাসিক্য ধ্বনি।
বাংলায় এরকম ব্যঞ্জনধ্বনি হলো ম, ন, ম। বাংলার স্বরধ্বনির ক্ষেত্রে এসব স্বরধ্বনি অনুনাসিক হতে পারে চন্দ্রবিন্দু যোগে, যেমন অয় হর্ষ ইয়ে চন্দ্রবিন্দু ই, এ চন্দ্রবিন্দু এ, অয়জাফল আকার চন্দ্রবিন্দু এ, আকার চন্দ্রবিন্দু আ, অয় চন্দ্রবিন্দু অ, ওয়ে চন্দ্রবিন্দু ও, হর্ষ এ চন্দ্রবিন্দু উ। ধ্বনি। আমরা এবার ধ্বনি কি সেই আলোচনায় আসব। উচ্চারণের সময় নিঃশ্বাস বায়ু কণ্ঠনালী থেকে ওষ্ঠের মধ্যে কোনো না কোনো জায়গায় বাধা পেলে ধ্বনির সৃষ্টি হয়। এরকম এক বা একের বেশি ধ্বনির মিলিত অর্থপূর্ণ রূপ হলো শব্দ, যেমন আ প্লাস ম প্লাস অ, এক একটি ধ্বনি। এগুলো জুড়ে ফেললে আম শব্দটি গঠিত হয়। শব্দ সমষ্টি ভাব প্রকাশের উপযোগী হলে বাক্য হয়। বাক্য সাজিয়ে আমরা ভাষারূপে গড়ে তুলি। এ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি ধ্বনি ভাষার প্রাথমিক উপাদান। সেজন্য কথাও বলতে পারি বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় শব্দের ভাঙা টুকরো টুকরো অংশ হলো ধ্বনি। আগেই আমরা দেখেছি আম শব্দের আ, ম, অ এক একটি ধ্বনি। শোভন বলে, একটা কথা আমার কাছে পরিষ্কার যে ধ্বনি কানে শোনা যায়, চোখে দেখা যায় না, আর বর্ণ হলো ধ্বনির লিপি চিহ্ন। অথচ অনেক সময় অনেক ধ্বনি ও বর্ণ এক বলে গুলিয়ে ফেলেন, ব্যাপারটা একেবারে ভুল। অশেষ বলে, ভুল তো বটেই, ধ্বনি ও বর্ণের পার্থক্য জানলে এই ভুল কখনোই হবে না। পার্থক্য দেখে নেওয়া যাক। ধ্বনি ও বর্ণের পার্থক্য। ধ্বনি বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি। যেমন অ উচ্চারণ করলাম হলো ধ্বনি, ধ্বনি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। বর্ণ ধ্বনির সংকেত চিহ্ন বা প্রতীকী লেখ্য রূপ হলো বর্ণ। যেমন উচ্চারিত অধ্বনিকে বিশেষ সংকেত চিহ্নে লিখলাম হলো বর্ণ। বর্ণ হলো ধ্বনির লিপিরূপ, কাজেই চোখে দেখা যায়। দেখা গেল শোভন এখন ধ্বনি আলোচনায় বেশ মজা পেয়েছে। সে বলে, ধ্বনি আর বর্ণের তফাৎটা বুঝে ফেলার পর আমরা নিশ্চিত যে আমাদের আলোচনা বর্ণ নিয়ে নয়, ধ্বনি নিয়ে। আমরা এখন ধ্বনির দুটি প্রধান ভাগ স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির আলোচনায় আসতে পারি। পৃষ্ঠা ৩, স্বরধ্বনি। আমাদের বাংলা ভাষায় প্রচলিত স্বর ও ব্যঞ্জনধ্বনি এসেছে সংস্কৃত থেকে। স্বরধ্বনি হল অ, আ, হর্ষে দীর্ঘ হর্ষ দীর্ঘ, রি, এ, ঐ, ও, ও। ধ্বনিগুলি সংস্কৃত শব্দের ধ্বনি প্রকাশের উপযোগী, কিন্তু সংস্কৃত থেকে আগত অনেক শব্দই ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলায় এসেছে। তাছাড়া দেশি বিদেশি বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। আমাদের ধ্বনির উচ্চারণেও বহু শব্দের পরিবর্তন ঘটেছে। ফলে স্বরধ্বনি উচ্চারণের সঙ্গে প্রচলিত স্বরবর্ণের অনেক ক্ষেত্রে তফাৎ ঘটেছে। বাংলায় লি ধ্বনি ও বর্ণের ব্যবহার নেই। রি লেখা হলেও আমাদের কণ্ঠে উচ্চারিত হয় রয় হস্যি হয়ে। এর অনেক ক্ষেত্রে বিকৃত উচ্চারণ হয় অ্যা। মান্য চলিতে কেবল অ, আ, হর্ষই হর্ষ, এ, ও, অয়জাফলা আকার অ্যা মাত্র 7টি স্বরধ্বনি উচ্চারিত হয়, অথচ প্রচলিত স্বরধ্বনি তথা স্বরবর্ণ সংখ্যায় 12টি। দু বন্ধু স্বরধ্বনির আলোচনায় ঢুকে পড়ে। স্বরধ্বনি কি সে পরিচয় ওদের আলোচনায় প্রথম স্থান করে নেয়। স্বর শব্দের অর্থ হলো গলার আওয়াজ। গলার আওয়াজ বলতে স্বরযন্ত্র থেকে উৎপন্ন ধ্বনি। শোভন অশেষকে থামিয়ে দিয়ে বলে, ব্যাপারটা আরেও একটু খোলসা করে নে। ঠিক আছে বলে অশেষ আলোচনায় ফের ঢুকে যায়। বলে, অ উচ্চারণ কর। দেখ, উচ্চারিত ধ্বনি বেরিয়ে আসছে স্বরযন্ত্র থেকে। আসলে ফুসফুস থেকে বেরিয়ে নিঃশ্বাস বায়ু স্বরযন্ত্রের তন্ত্রীতে বাধা পায়, অনুরণিত হয়ে স্বরযুক্ত ধ্বনির সৃষ্টি হয়। তারপর নিঃশ্বাস বায়ু মুখ বিবরের কোথাও কোনো রকম বিশেষ বাধা না পেয়ে, কোথাও সংকীর্ণ পথের মাঝ দিয়ে জোর করে বেরোতে গিয়ে ঘর্ষণ ধ্বনির সৃষ্টি করে না। মুখ দিয়ে বেরিয়ে আসা সোজা পথে বাধা পেয়ে সামনের পথ ছেড়ে পাশ দিয়ে যাতায়াত করে না, স্বচ্ছন্দে বেরিয়ে আসে। এই উচ্চারিত স্বরযুক্ত ধ্বনি স্বরধ্বনি। স্বরধ্বনির ভাগ লক্ষ্য করা গেছে, সব স্বরধ্বনি উচ্চারণ করতে একই পরিমাণ সময় লাগে না, কম কিংবা বেশি সময় লাগে। যেমন অ উচ্চারণ করতে যতটা সময় লাগে, আ উচ্চারণ করতে তার চেয়ে বেশি সময় লাগে। উচ্চারণের সময়ের কম বেশির হিসাবে স্বরধ্বনিগুলিকে দুভাগে ভাগ করা যায়, যথা হ্রস্বস্বর ও দীর্ঘস্বর। হ্রস্বস্বর ও দীর্ঘস্বর।
যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তা হলো হ্রস্বস্বর, যেমন অ, হস্যই, হস্য, রি। আর যে স্বরধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তা দীর্ঘস্বর, যেমন আ, দীর্ঘ উ, এ, ও, অ্যা, ঐ, ও, ঔ। ক্ষেত্রবিশেষে হ্রস্বস্বর দীর্ঘ হয়ে উচ্চারিত হয়, যেমন পথ, বন প্রভৃতি একাক্ষর বা একদল বিশিষ্ট উচ্চারণে প ও বয়ের সঙ্গে উচ্চারিত অ দীর্ঘ হয়, কিন্তু হ্রস্ব দীর্ঘ উচ্চারণের যে স্বাভাবিক তফাৎ বাঙালি কণ্ঠে তা নেই বললেই চলে। যেমন দীনেশ ও দীনেশ, দয় হর্ষই দীনেশ আর দয় দীর্ঘই দীনেশ, শব্দদ্বয়ের হর্ষই ও দীর্ঘের উচ্চারণ একই। প্লুতস্বর স্বরধ্বনির হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ছাড়া আরও একটি উচ্চারণ বৈশিষ্ট্য আছে, তা হল স্বরধ্বনিতে অতি দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ, যেমন মা খোকাকে খোকা রে সম্বোধন করে ডাকছে, রের এ প্লুতস্বর, জয় 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 হে, হের এ প্লুতস্বর। পৃষ্ঠা 4। শোভন বলে, তাহলে এভাবে বলতে পারি যে স্বরধ্বনিকে টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা হয়, তা প্লুতস্বর। গানে, কান্নায় কিংবা দূর থেকে কাউকে ডাকলে প্লুতস্বরের সৃষ্টি হয়। হ্রস্ব ও দীর্ঘ ছাড়া স্বরধ্বনিকে আরও দুভাগে ভাগ করা যায়, যথা মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষর। মৌলিক স্বরধ্বনি অ, আ, হর্ষই, হর্ষ, এ, অ্যা, ও। এই স্বরধ্বনিগুলিকে ভাঙা যায় না, এগুলি অবিভাজ্য, তাই মৌলিক স্বরধ্বনি। শোভন বলে, তাহলে এভাবে বলতে পারি যে স্বরধ্বনিকে ভাঙা যায় না বা অবিভাজ্য তা মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য: ঠোঁটের কুঞ্চন ও অকুঞ্চনগত আকৃতি, জিভের অবস্থান, মুখবিবরের সংকোচন ও প্রসারণগত আয়তনের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ বৈশিষ্ট্যের আলোচনা শুরু করে অশেষ। সে বলে, প্রথমে আয়ের কথায় আসি, পরে বাকিদের। হর্ষই প্রসারিত, এ প্রসারিত, প্রসারিত অ্যা। হর্ষ কুঞ্চিত, ও কুঞ্চিত, অকুঞ্চিত। সম্মুখ উচ্চ হর্ষই, উচ্চ মধ্য এ, নিম্ন মধ্য অ্যা। হর্ষ পশ্চাৎ উচ্চ, ও পশ্চাৎ উচ্চ মধ্য, অ নিম্ন মধ্য। ঠোঁটের কুঞ্চন ও অকুঞ্চনগত আকৃতি অনুযায়ী ধ্বনিগত বর্গীকরণ, জিভের অবস্থা অনুযায়ী ধ্বনিগত বর্গীকরণ, মুখবিবরের সংকোচন ও প্রসারণগত আয়তন অনুযায়ী ধ্বনিগত বর্গীকরণ। বিবৃত: ঠোঁট, জিভ ও মুখবিবরের অবস্থান বা অবস্থান অনুযায়ী ধ্বনিগত বর্গীকরণ। আ উচ্চারণের সময় ঠোঁটের কুঞ্চন ও অকুঞ্চন আকৃতি ও জিভের অবস্থানগত কোনো পরিবর্তন হয় না, একই অবস্থানে থাকে। জিভের যে নিম্ন অবস্থান তা যথারীতি বহাল থাকে, কেবল মুখের ভিতর বেশ কিছুটা জায়গা তৈরি হয়, এই অবস্থাকে বিবৃত বলা হয়। কাজেই আয়ের উচ্চারণ বৈশিষ্ট্য নিম্ন ও বিবৃত। পৃষ্ঠা 5। অয়জাফলা আকার অ্যা উচ্চারণে ঠোঁট ছড়িয়ে যায় বা প্রসারিত হয়, জিভের সামনের দিক নিম্ন মধ্য উচ্চতায় ওঠে, মুখের ভেতর পুরো নয় অর্ধ বিবৃত হয়। এর উচ্চারণ বৈশিষ্ট্য প্রসারিত, সম্মুখ, নিম্ন মধ্য, অর্ধ বিবৃত। এ উচ্চারণে ঠোঁট প্রসারিত হয়, জিভের সামনের দিক উচ্চ মধ্য উচ্চতায় অবস্থান করে, মুখের ভিতর অর্ধ সংবৃত। সংবৃত হল মুখের ভিতরের জায়গা কম হওয়া। এর উচ্চারণ বৈশিষ্ট্য প্রসারিত, সম্মুখ, উচ্চ মধ্য, অর্ধ সংবৃত। হর্ষই ই উচ্চারণে ঠোঁট প্রসারিত হয়, জিভের সামনের দিক উচ্চ অবস্থান বা অগ্রকোমল তালুর কাছাকাছি উচ্চতায় অবস্থান করে, মুখের ভিতর সংবৃত। হর্ষই এর উচ্চারণ বৈশিষ্ট্য প্রসারিত, সম্মুখ, উচ্চ সংবৃত। অ উচ্চারণে ঠোঁট কুঁকড়ে যায়, অর্থাৎ কুঞ্চিত, জিভের পিছনের দিক নিম্ন মধ্য উচ্চতায় ওঠে, মুখের ভিতর অর্ধবিবৃত। অয়ের উচ্চারণ বৈশিষ্ট্য কুঞ্চিত, পশ্চাৎ, নিম্ন মধ্য, অর্ধবিবৃত। ও উচ্চারণে ঠোঁট কুঞ্চিত, জিভের পশ্চাৎ উচ্চ মধ্য, মুখের ভিতর অর্ধ সংবৃত। ও এর উচ্চারণ বৈশিষ্ট্য কুঞ্চিত, পশ্চাৎ, উচ্চ মধ্য, অর্ধ সংবৃত। দীর্ঘ হর্ষ উচ্চারণে ঠোঁট কুঞ্চিত, জিভের পশ্চাৎ উচ্চ, মুখের ভিতর সংবৃত।
উ এর উচ্চারণ বৈশিষ্ট্য কুঞ্চিত, পশ্চাৎ, উচ্চ, মধ্য, অর্ধ সংবৃত। শোভন বলে, অশেষ একটা কাজ করা যাক, রেখাচিত্রের সাহায্যে ব্যাপারটা আরো স্পষ্ট করে বুঝে নেওয়া যাক। তারপর দুই বন্ধু এসে গেল অর্ধস্বর, দ্বিস্বরধ্বনি, যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর ও সানুনাসিক স্বরের আলোচনায়। অর্ধস্বর: কই, নাই, কেউ, খাও, যাও, পায়, আয় ইত্যাদি শব্দের হর্ষ, হর্ষ ও এ অন্তুস্থ স্বরধ্বনিগুলি সম্পূর্ণ উচ্চারিত হয় না। এসব ক্ষেত্রে এই চারটি স্বরধ্বনির অক্ষর গঠনের ক্ষমতা থাকে না। এরা অক্ষরের শেষে বসে অর্ধভাবে উচ্চারিত হয়, সেজন্য এদের পরিচয় অর্ধস্বর। দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর ও হর্ষই ও হর্ষ, এই দুই জোড়া স্বরধ্বনি প্রতিটি এক একটি মৌলিক স্বরধ্বনি। প্রতি জোড়া স্বরধ্বনিকে যোগ করে দেখা যায় কি হয়। ও হর্ষই থেকে হয় ওই, ও হর্ষৌ থেকে হয় ঔ। মৌলিক স্বরধ্বনির যোগ হয়ে যথাক্রমে ওই, ঔ যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যক্ষর হয়েছে। বাংলায় এই দুটি সার্থক যৌগিক স্বর। এদের দ্বিস্বরধ্বনিও বলা হয়, কারণ একটিমাত্র স্বরধ্বনি উচ্চারণের জন্য যে প্রযত্নের দরকার তার মধ্যে দুটি স্বরধ্বনি উচ্চারিত হয় বলে দ্বিস্বরধ্বনিও বলা হয়। ওই, ঔ এর প্রয়োগ: ওই ঐকতান, তৈল, বৈঠা, ঔ নৌকা, মৌন, সৌরভ। বাংলা ভাষায় আরও অনেক যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর স, দন্তের নয় ধয়, জফলা, কয়মদেশা, ক্ষিয়, র। সেসব ক্ষেত্রে মৌলিক স্বরগুলিকে পাশাপাশি লিখে প্রকাশ করা হয়, যেমন অ, ক, আই, খাই, আও, খাও, ইয়া, গিয়া, উই, দুই, আও, দাও, দাও, এই, নেই, আইয়া, পড়াইয়া, আইয়াও, ঘুমাইয়া। সানুনাসিক স্বর: চন্দ্রবিন্দুযুক্ত স্বরধ্বনির সানুনাসিক উচ্চারণ হয়। উচ্চারণের সময় নাক ও মুখ দিয়ে বাতাস বেরোয়, সেজন্য নাকি সুরে উচ্চারণ হয়। নাসিকার সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হলে তা হয় আনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি, যেমন আ, ই, উ, এ, ও। মৌলিক স্বরবর্ণ আশ্রিত চন্দ্রবিন্দু প্রয়োগ: বাঁকা, চাঁদা, ইঁদুর, উঁচট, উহু, এঁচড়, এঁটেল, ওকান, ওকার। যৌগিক স্বরধ্বনি আশ্রিত চন্দ্রবিন্দু, যেমন আও, ওয়া ইত্যাদি প্রয়োগ: দাও, ধোঁয়া। পৃষ্ঠা 6। স্বরধ্বনির উচ্চারণস্থান ও সেই অনুযায়ী স্বরধ্বনির নাম। স্বরধ্বনি অ, আ। উচ্চারণস্থান কণ্ঠ ও জিহ্বামূল। উচ্চারণস্থান অনুযায়ী স্বরধ্বনির নাম কণ্ঠস্বর: হর্ষই, দীর্ঘই। তালু ও জিহ্বা মধ্য, তালব্যস্বর। রি, মূর্ধা ও জিহ্বাগ্র, মূর্ধন্যস্বর। হর্ষৌ, দীর্ঘ। ওষ্ঠ ও অধর, ওষ্ঠস্বর। এ, ওই, কণ্ঠ ও তালু, কণ্ঠ তালব্যস্বর। ও, ঔ, কণ্ঠ ও ওষ্ঠ, কণ্ঠস্থস্বর। উচ্চারণ প্রকৃতি বা ঋতু অনুযায়ী স্বরধ্বনির বিভিন্ন ভাগ: মৌলিক স্বর অ, আ, এ, ই, উ, এ, ও। অর্ধস্বর ই, উ, ও, এ থেকে অন্তুস্থ অয়ে হসন্ত। যৌগিক স্বর ওই, ও। সানুনাসিক স্বর আ, ই, উ। পরবর্তী অংশ ব্যঞ্জনধ্বনি, পৃষ্ঠা 6। শোভন খুশি খুশি মুখে বলে, অশেষ আলোচনায় আমরা অনেক কিছু জানতে পারছি। ব্যাকরণ শুষ্ক নয়, যথেষ্ট সরস ও রসাল, তাও বুঝতে পারছি। আমরা এবার ব্যঞ্জনধ্বনির আলোচনায় ঢুকে পড়ি, কি বলিস? অবশ্যই। অশেষ বলে, ব্যঞ্জন শব্দের আভিধানিক অর্থ কি জানিস? স্বরহীন বা স্বর বিযুক্ত ধ্বনি। অভিধানের এই অর্থ ধরে আগে ব্যঞ্জনধ্বনি বলতে বোঝানো হতো স্বরহীন ধ্বনি। এখন ধ্বনিবিজ্ঞানীরা বলছেন, ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু, শ্বাসযন্ত্রে বা মুখবিবরের কোনো অংশে বাধা পেলে বা বাধা পেয়ে মুহূর্তখানেক পুরোপুরি আটকে গেলে কিংবা বেরিয়ে আসতে গিয়ে সংকীর্ণ পথে ঘর্ষণজনিত ধ্বনির সৃষ্টি হলে বা মুখ দিয়ে বেরোতে গিয়ে সোজা পথ না পেয়ে পাশ দিয়ে যাতায়াত করলে কিংবা স্বরযন্ত্রের ঊর্ধ্বস্থ কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে যায়, তাহলে তা ব্যঞ্জনধ্বনি। এ হলো ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতির বৈশিষ্ট্য। শোভন বলে, ব্যঞ্জনধ্বনি বলতে কি বোঝায় তা বুঝলাম। ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতির কথায় পরে আসব।
এখন বাংলা ব্যঞ্জনধ্বনি কি কি, সংখ্যায় কত, সে কথাতে আসা যাক। অশেষ বলে, বাংলা মান্য চলিতে ব্যঞ্জনধ্বনির সংখ্যা মাত্র 30টি, যদিও বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40। মান্য চলিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনিগুলি হল ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ড শূন্য র, ত, ঢ শূন্য র, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, র, ল, তালবস্য, দন্তেশ, হ। শোভন বলে, আমরা এবার ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতির আলোচনায় আসতে পারি। এই বলে তারা দুই বন্ধু আলোচনায় মগ্ন হয়ে যায়। উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা যায়। যেমন 1, উচ্চারণের স্থান অনুযায়ী। শোভন বলে, আমরা এবার ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতির আলোচনায় আসতে পারি। এই বলে তারা দুই বন্ধু আলোচনায় মগ্ন হয়ে যায়। উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিকে দুভাগ করা হয়। যেমন 1, উচ্চারণের স্থান অনুযায়ী। 2, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। দুটি ভাগে প্রতিটিকে আবার কয়েকটি উপভাগে ভাগ করে বর্গীকরণ বা শ্রেণীকরণ করা যায়। বর্গ শব্দের অর্থ শ্রেণী, সেই অর্থে বর্গীকরণ। পৃষ্ঠা 7, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ। ব্যঞ্জনধ্বনি, উচ্চারণ স্থান, উচ্চারণের স্থান অনুযায়ী বর্গীকরণ ও ধ্বনির নাম। ক, খ, গ, ঘ, কণ্ঠ জিহ্বামূল কণ্ঠ ব্যঞ্জন। চ, ছ, বর্গের জ, ঝ, তালবস্য, তালু ও জিহ্বার সম্মুখ তালব্য ব্যঞ্জন। ট, ঠ, ড, ঢ, র, ঢ শূন্য র, মূর্ধা উল্টানো জিহ্বাগ্র মূর্ধন্য ব্যঞ্জন। ত, থ, দ, ধ, ল, স, দন্ত জিহ্বাগ্র দন্ত ব্যঞ্জন। ন, র, ল, স, দন্তমূল ও জিহ্বাগ্র দন্তমূলীয় ব্যঞ্জন। প, ফ, ব, ভ, ম, ওষ্ঠ ওপরের ঠোঁট ও অধর নিচের ঠোঁট ওষ্ঠ ব্যঞ্জন। হ, কণ্ঠনালী কণ্ঠনালীয় ব্যঞ্জন। ও, ইয়, মূর্ধন্য দন্তের ন, দন্তের স। নাসিকা, নাসিক্য, অনুনাসিক। দেখা গেল উচ্চারণ স্থান অনুযায়ী মান্য চলিতে 30টি ব্যঞ্জনধ্বনি 7টি শ্রেণীতে বিভক্ত। ক, কণ্ঠব্যঞ্জন। ক, খ, গ, ঘ কণ্ঠব্যঞ্জন। জিহ্বামূলের পিছন দিক স্ফীত হয়ে কণ্ঠের দ্বার বা কোমল তালুর প্রান্ত তথা আলজিভের কাছাকাছি শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ার কারণে এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারিত হয়। সেই জন্য এই ব্যঞ্জনধ্বনিগুলিকে বলা হয় কণ্ঠব্যঞ্জন। এগুলিকে জিহ্বামূলীয় ব্যঞ্জনও বলা হয়। এগুলি লিপিরূপ হল কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। খ, তালব্য ব্যঞ্জন। চ, ছ, জ, ঝ, তালবস্য, তালব্য ব্যঞ্জন। জিহ্বার অগ্রভাগ তালুর সম্মুখভাগ বা শক্ত তালুতে শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ায় তালব্য ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়। তালব্য ব্যঞ্জনের লিপিরূপ তালব্য বর্ণ। ইয় বাঙালি গলায় ঠিক ঠিক উচ্চারিত হয় না, সেজন্য ব্যঞ্জনধ্বনির তালিকাতে নেই। গ, মূর্ধন্য ব্যঞ্জন। ট, ঠ, ড, ঢ, ড শূন্য র, ঢ শূন্য র, র। মূর্ধন্য ব্যঞ্জন। জিহ্বার সম্মুখ প্রান্ত বা জিহ্বার শিখর শক্ত তালুতে শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ায় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়। মূর্ধন্য ব্যঞ্জনের লিপিরূপ মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য দন্তের নয়ের মতো উচ্চারিত হয়। মান্যচলিতে মূর্ধন্য ধ্বনি অপ্রয়োজনীয়, সেজন্য ব্যঞ্জনধ্বনি তালিকাভুক্ত হয়নি। 8, ঘ, দন্ত ব্যঞ্জন। ত, থ, দ, ধ, ল, স, দন্ত ব্যঞ্জন। জিহ্বার সম্মুখ প্রান্ত বা জিহ্বার শিখর ওপরের দন্তপংক্তিতে শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ায় দন্ত ব্যঞ্জনধ্বনি গুলি উচ্চারিত হয়। দন্ত ব্যঞ্জনধ্বনির লিপিরূপ হল দন্ত বর্ণ। ও, ওষ্ঠ ব্যঞ্জন। প, ফ, ব, ভ ওষ্ঠ ব্যঞ্জন। নিচের ঠোঁট দিয়ে ওপরের ঠোঁটে শ্বাসবায়ু নির্গমনে ব্যাঘাত ঘটালে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়। ওষ্ঠ ব্যঞ্জনের লিপিরূপ হল ওষ্ঠ বর্ণ। চ, কণ্ঠনালীয় ব্যঞ্জন। হ, কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীর মধ্যে শ্বাসবায়ু ব্যাহত হয়, হ ধ্বনির উদ্ভব হয়, সেজন্য বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণের আলোচনা শেষ। এবার উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ দেখে নেওয়া যাক। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ। উচ্চারণের রীতি অনুযায়ী মান্য চলিতে 30টি ব্যঞ্জনধ্বনি কয়েক শ্রেণীর। যেমন ক,
অঘোষ ও সঘোষ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনির উচ্চারণের সময় ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনের সুর মেশে না, অথচ বর্গের তৃতীয় ও চতুর্থ পঞ্চম ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনের সুর মেশে। কম্পনের সুর না মিশলে অঘোষ আর মিশলে সঘোষ। যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ অঘোষ ধ্বনি। গ, ঘ, ঙ, জ, ঝ, ড, ঢ, দ, ধ, ন, ব, ভ, ম সঘোষ ধ্বনি। খ, মহাপ্রাণ ও অল্পপ্রাণ ধ্বনি। শ্বাসবায়ুকে প্রাণ বলে। স্বরযন্ত্রের ভিতরে স্বরতন্ত্রী দুটির মাঝে স্বরপথ দিয়ে শ্বাসবায়ু আসার সময় স্বরতন্ত্রী দুটি কাছাকাছি আসার ফলে বাধার সৃষ্টি হলে বাধাপ্রাপ্ত শ্বাসবায়ুর নির্গমনে একটি হ ধ্বনি শোনা যায়। ওই হ ধ্বনি হল মহাপ্রাণ। যে কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী কুঞ্চিত হলে স্বরতন্ত্রী দুটির মাঝে স্বরপথে বাধার সৃষ্টি হয়, ফলে মূল ধ্বনির সঙ্গে একটি মহাপ্রাণ হ ধ্বনি মিশে যায়। তখন মূল ধ্বনিটি হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন মূলধ্বনি ক উচ্চারণে মহাপ্রাণ হ ধ্বনি মিশলে হয় ক প্লাস হ, খ। খ মহাপ্রাণ ধ্বনি। আর যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী অল্প কুঞ্চিত হওয়ায় স্বরপথে বাধাহীন শ্বাসবায়ু নির্গমন হয় ও বাধাপ্রাপ্ত হ ধ্বনি যোগ হয় না, তা হল অল্পপ্রাণ। যেমন ক, গ, চ, জ ইত্যাদি। মনে রাখতে হবে, মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে স্বরপথে বাধা মুক্তির জন্য শ্বাসবায়ু জোরে বেশি পরিমাণে নির্গত হয়। অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে বাধা মুক্তির ব্যাপার না থাকায় অপেক্ষাকৃত কম শ্বাসবায়ু নির্গত হয়। শোভন পৃষ্ঠা ৯। শোভন বললে অশেষ, ঠিক আছে। পাশের অঘোষ ও সঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির ছকটিকে দেখে নেওয়া যাক। দ্বিব্যঞ্জন ধ্বনি। একটিমাত্র ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য যে প্রযত্নের প্রয়োজন তার মধ্যে দুটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তাকে দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হয়। মহাপ্রাণ ধ্বনিগুলিকে দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হয় কারণ অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে হকার জাতীয় ধ্বনির মিশ্রণের ফলে দ্বিব্যঞ্জন ধ্বনির উৎপত্তি হয়। গ, স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর বহির্গমন পথ কম বেশি বাধাপ্রাপ্ত হয় সেগুলিকে বলা হয় স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, ঙ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। কিন্তু চ, ছ, বর্গের জ, ঝ ঘৃষ্টধ্বনি, স্পৃষ্টধ্বনি নয়। ঘ, ঘৃষ্টধ্বনি বা ঘর্ষিত ধ্বনি। যে ব্যঞ্জনধ্বনির উচ্চারণে শ্বাসবায়ুর বহির্গমন পথ প্রথমে রুদ্ধ হয়ে তারপরে সামান্য মুক্ত হয় এবং ঘর্ষণের মতো হয়ে শ্বাসবায়ু বহির্গত হয়, সেই রকম ঘর্ষিত ব্যঞ্জনধ্বনির নাম ঘৃষ্টধ্বনি বা ঘর্ষিত ধ্বনি। যেমন চ, ছ, জ, ঝ। ও, ঊষ্মধ্বনি। ধ্বনিবাহী বায়ু মুখবিহবরে পুরোপুরি বাধা পেলে হয় স্পৃষ্ট, আর আংশিক বাধা পেলে হয় ঊষ্ম। অর্থাৎ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখবিহবর সংকীর্ণ হয়ে তার মাঝ দিয়ে শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো হয়ে নির্গত হয় তাকে বলা হয় ঊষ্মধ্বনি। ঊষ্মধ্বনির লিপুরূপ হল ঊষ্ম বর্ণ। যেমন তালবস্য, দন্তেশ, হ। মূর্ধন্যস্বয়ের উচ্চারণ বাংলায় আলাদা করে হয় না। তালবস্য, দন্তেশ উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো ধ্বনির উৎপত্তি হয় বলে এদের শীষ ধ্বনিও বলা হয়। চ, অর্ধস্বর ও তরল স্বর। যদি হস্যই হস্যৌ উচ্চারণের সময় জিহ্বার সম্মুখভাগ ওপরে উঠে শ্বাসবায়ু বহির্গমনের পথ কিছুটা অবরোধ করে এবং ধ্বনি ঈষৎ ঊষ্ম হয়, তাহলে তা অর্ধস্বরে পরিণত হয়। যেমন হস্যই থেকে অন্তুস্থ অ, হস্যৌ ব বা ও, ডব্লিউ এর উচ্চারণ অর্ধস্বর। র, ল তরল স্বর। রি থেকে র, লি থেকে ল। অন্তুস্থ জয়ের উচ্চারণ তালব্য। র, ল এর উচ্চারণ দন্তমূলীয়। ব এর উচ্চারণ দন্তউষ্ঠ। র উচ্চারণ করতে জিহ্বাগ্র কম্পিত হয়, সেজন্য র কম্পনজাত বা রণিত ধ্বনি। ল উচ্চারণের সময় জিভের দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, সেজন্য লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। ছ,
তাড়নজাত ধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময় জিহ্বা মূর্ধাকে তাড়িত করে তাকে তাড়নজাত ধ্বনি বলা হয়, যেমন ঢ র ঢ র। বর্গের জ। নাসিক্যোধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে বায়ু মুখ দিয়ে নির্গত না হয়ে নাক দিয়ে নির্গত হয় তাকে বলা হয় নাসিক্যোধ্বনি, যেমন ইয় দন্তের ন ম। আশ্রয়ভাগী বর্ণ, অনুস্বার ও বিসর্গ অন্য বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, সেজন্য এরা আশ্রয়ভাগী বর্ণ। স্বর ও ব্যঞ্জনের সঙ্গে যোগ না থাকলে এদের অযোগবাহ বর্ণও বলা হয়। উচ্চারণের রীতি অনুযায়ী বিভিন্ন ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ। ক। স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি, ক, খ, গ, ঘ, ঙ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, দন্তের ন, প, ফ, ব, ভ, ম। ঘৃষ্টধ্বনি বা ঘোষিত ধ্বনি, চ, ছ, বর্গের জ, ঝ। এক। স্পৃষ্ট অল্পপ্রাণ ধ্বনি, ক, গ, ট, ড, ত, দ, প, ব, র। মহাপ্রাণ ধ্বনি, খ, ঘ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, ঢ, র। দুই। ঘৃষ্ট অল্পপ্রাণ ধ্বনি, চ, জ। মহাপ্রাণ ধ্বনি, ছ, ঝ। খ। অঘোষ ধ্বনি, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, তালবস্য দন্তের স। 10। পৃষ্ঠা 10। গ। সঘোষ ধ্বনি, গ, ঘ, ঙ, জ, ঝ, ড, ঢ, দ, ধ, ন, ব, ভ, ম, র, ল, হ, ড, র, ঢ, র। ঘ। নাসিক্যোধ্বনি, ইয়, ন, ম। ঙ। ঊষ্মধ্বনি, তালবস্য দন্তের স, হ, চ। অর্ধস্বর, অন্তুস্থ জ, ব। ছ। তরল স্বর, র, ল। বর্গের জ। পার্শ্বিক ধ্বনি, ল। ঝ। কম্পনজাত ধ্বনি, র। ইয়। শীষ ধ্বনি, তালবস্য দন্তের স। ট। তাড়নজাত ধ্বনি, ড, র, ঢ, র। ঠ। আশ্রয়ভাগী বা অযোগবাহ বর্ণ, অনুস্বার, বিসর্গ। পরবর্তী অংশ। খ। ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি। ধ্বনি পরিবর্তনের কারণ। শোভন বলে, আমাদের কথা কত পাল্টে যাচ্ছে। জানলাটা খোল, ঘরে রোদ্দুর আসুক, ঘরটা বড্ড ঠান্ডা, স্কুলে যাবার সময় তো ফের বন্ধ করতে হবে। এদের মধ্যে জানলা, জানালা, রোদ্দুর, রৌদ্র, বড্ড, বড়, স্কুল, স্কুল শব্দগুলি বদলেছে। অশেষ বলে, হ্যাঁ, এ পরিবর্তন আমাদের উচ্চারিত ধ্বনির পরিবর্তন। কারণ ছাড়া কাজ হয় না। ধ্বনি পরিবর্তনের পেছনে কারণ আছে, কারণগুলি আগে জানা দরকার। আয় প্রথমে আমরা সে কাজ করি। পরিবেশ, পরিস্থিতি ও অপরাপর ভাষার প্রভাব ধ্বনি পরিবর্তনের অন্যতম কারণ। এগুলি ধ্বনি পরিবর্তনের বাইরের কারণ। বাইরের কারণ ছাড়াও অভ্যন্তরীণ কারণেও ধ্বনি পরিবর্তিত হয়। কাজেই ধ্বনি পরিবর্তনের প্রধান দুই কারণ হল বাহ্যিক ও আভ্যন্তরীণ। ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ। বাহ্যিক কারণের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব হল ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক, অন্য জাতির ভাষার প্রভাব, ব্যক্তিগত প্রভাব ইত্যাদি। 1. ভৌগোলিক প্রভাবের মধ্যে স্পষ্টত লক্ষ্য করা যায় ভূপ্রকৃতির ও জলবায়ুর বৈচিত্র্যগত প্রভাব। সাধারণভাবে রুক্ষ অঞ্চলের মানুষের ভাষা হয় রুক্ষ, সরস ও কোমল ভূপ্রকৃতি অঞ্চলের মানুষের ভাষা হয় মধুর। 2. ঐতিহাসিক কারণে ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত লক্ষ্য করা যায়, যেমন সিন্ধু শব্দের ধ্বনি পরিবর্তনের ফলে হিন্দু শব্দের উৎপত্তি। 3. সামাজিক প্রভাবের ক্ষেত্রে দেখা যায় অশান্তি, অরাজকতা প্রভৃতি ভাষার ধ্বনি পরিবর্তনে অনেকখানি প্রভাব রাখে। 4. অন্য জাতির ভাষার প্রভাব ধ্বনি পরিবর্তনের অন্যতম কারণ। কোনো জাতি অন্য জাতির অধীনে দীর্ঘকাল থাকলে তার ভাষার কিছু কিছু শব্দ অধীনে থাকা জাতির ভাষার যেমন অনুপ্রবেশ করে, তেমনি অধীন জাতির ভাষার কিছু কিছু শব্দ যে জাতি আধিপত্য বিস্তার করে থাকে তাদের ভাষার মধ্যেও প্রবেশ করে। ওই দুভাবে ভাষায় অনুপ্রবিষ্ট শব্দের কিছু না কিছু পরিবর্তন ঘটে থাকে। যেমন বাংলা ভাষায় অনুপ্রবিষ্ট আগন্তুক শব্দের পরিবর্তন লক্ষণীয়। গ্লাস, গেলাস, পাপায়া, পেঁপে, বকিল, উকিল ইত্যাদি। 5. ব্যক্তিগত প্রভাব অনেক সময় ভাষার ধ্বনি পরিবর্তন ঘটিয়ে থাকে। ব্যক্তিবিশেষের উচ্চারণই এই ধ্বনি পরিবর্তনের কারণ। ধ্বনি পরিবর্তনের অভ্যন্তরীণ কারণ।
ধ্বনি পরিবর্তনের অভ্যন্তরীণ কারণ দ্বিবিধ, শারীরিক ও মানসিক। শারীরিক কারণের মধ্যে উল্লেখযোগ্য হল বাকযন্ত্র, শ্রবণযন্ত্রের ত্রুটি, উচ্চারণের অক্ষমতা, দ্রুত উচ্চারণের প্রবণতা ইত্যাদি। তোতলা লোকের উচ্চারিত ভাষার ধ্বনি পরিবর্তন হওয়া স্বাভাবিক। কানে কম শোনে এমন লোক এক কথা শুনতে আরেক কথা শোনে, এইসব হলো শারীরিক ত্রুটি। পৃষ্ঠা 11। এর প্রভাব ধ্বনির ওপরই পড়ে। অজ্ঞ ও অশিক্ষিত মানুষ কঠিন ও অপরিচিত শব্দের ঠিক ঠিক উচ্চারণ করতে পারে না, ফলে শব্দ বিকৃত ধ্বনি নিয়ে উচ্চারিত হয়। দ্রুত কথা বলার প্রবণতা অনেক সময় ধ্বনি পরিবর্তনের কারণ হয়। মানসিক কারণের মধ্যে শ্বাসাঘাত, অন্যমনস্কতা, ভাবপ্রবণতা, অজ্ঞতা ইত্যাদি উল্লেখযোগ্য। শ্বাসাঘাত ধ্বনির পরিবর্তন ঘটায়। শ্বাসাঘাতের প্রভাবে পরবর্তী ধ্বনি দুর্বল হয়ে পড়ে কিংবা লোপ পায়। অন্যমনস্কতাবশত মানুষ কখনো কখনো খাবোকে দেব বলে, লিচুকে লিচু বলে, লেবুকে নেবু বলে। ভাবপ্রবণতার কারণে ছোট দাদাকে ছোড়দা, জেঠিমাকে জেমা বলে। অজ্ঞতাবশত কিছু মানুষ ভুল উচ্চারণ করে, প্ল্যাটফর্ম লাটফর্ম, উল্টে গেল, লেউটে গেল ইত্যাদি। ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি। ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনার পরে দুই বন্ধুতে এসে যায় ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতির আলোচনায়। অশেষ বলে বহিরঙ্গগত কারণে ভাষার পরিবর্তন হয়ে থাকে। ভাষাবিজ্ঞানীরা তা খুঁটিয়ে দেখে ধ্বনি পরিবর্তনের 4টি প্রধান রীতির কথা উল্লেখ করেছেন, যথা ধ্বনি লোপ 1, 2 ধ্বনির আগম, 3 ধ্বনির রূপান্তর ও 4 ধ্বনির স্থানান্তর।